আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত পর্ব 2। লিখেছেন রুমানা বৈশাখী। লেখকের কথা। এই গল্পে একটি জায়গা আছে যেখানে জসিম নিজের মৃত সন্তানের লাশ গরম তেলের কড়াইতে ছেড়ে দেয়। পুরো গল্প কাল্পনিক হলেও এই অংশটি সত্য। 2006-07 সালে আমি যখন চট্টগ্রামে থাকতাম তখন আমার গৃহকর্মীর কাছে শুনেছিলাম এই কাহিনী। স্বামীর এমন কর্মকাণ্ডের পর ঘর পালিয়ে শহরে এসে ছুটা বোয়ার কাজ করতেন ভদ্রমহিলা, আর কোনো দিনও নিজ গ্রামে ফিরে যাননি। 20-22 বছর যাবৎ একাই চট্টগ্রাম শহরে বাস করতেন, আর কখনো বিয়েও করেননি। এত পুরাতন গল্প, তবুও বলতে গিয়ে চিৎকার করে আহাজারি করছিলেন তিনি। ছাতি পিটিয়ে পিটিয়ে আর্তনাদ করে কাঁদছিলেন। আমি আজও সেই কান্নার শব্দ পাই কানে, এত বছর বাদেও শুনতে পাই, কারণ তার সন্তানটি জীবিত ছিল। কন্যা সন্তান জন্মেছিল পরপর 3টি, তাই তার স্বামী ঘুমন্ত মায়ের কোল থেকে তুলে নিয়ে সদ্যপ্রসূত জ্যান্ত সন্তানকেই ছেড়ে দিয়েছিল গরম তেলের কড়াইতে। বাস্তবতা মাঝে মাঝে গল্পের চেয়েও ভয়ানক, অনেক বেশি ভয়ানক। এই গল্পটা কখনো না দেখা সেই ছোট্ট রাজকুমারীর জন্য, যে প্রায় 40 বছর আগে প্রাণ দিয়েছিল নিজের পিতার নির্মমতায়। সেই গৃহকর্মী খালার নাম ছিল আসিয়া বানু। আমাকে খুব স্নেহ করতেন তিনি। তিনি বলেছিলেন তার মেয়েটা বেঁচে থাকলে নাম রাখতেন আম্বিয়া। এই গল্প ছোট্ট সেই আম্বিয়ার জন্য, কন্যা শিশু হবার অপরাধে এই পৃথিবী যাকে বেঁচে থাকতে দেয়নি। লোকে বলে আম্বিয়া যেদিন 4র্থবারের মতো মৃত সন্তান প্রসব করেছিল, সেদিন নাকি মৃত শিশুটার দেহখানি নিয়ে আম্বিয়ার স্বামী সোজা ছেড়ে দিয়েছিল গরম তেলের কড়াইতে। বছর বছর মৃতপুত্র সন্তান প্রসব কাহাতক আর সহ্য হয়? বউ পিটিয়ে আজকাল আর মারা যায় না, থানা পুলিশ হয়, জেল হাজত হয়। আম্বিয়ার স্বামী তাই সকল রাগ ঝেড়েছিল মৃত ওই বাচ্চাটার অপুষ্ট শরীরের উপরে। আর স্ত্রীর রোগ ক্লিষ্ট কাহিল রক্তক্ষরণে ফ্যাকাশে দেহটায় কষে লাথি মেরেছিল খুব। মাগির ঘরের মাগি, গিলতে পারস গামলা গামলা, কিন্তু একখানা তাজা বাচ্চা বিয়াইতে পারস না, নড়ির ঘরের নড়ি। অবশ্য এসব লোকে বলে, সামনাসামনি কেউ বলে না, তবে আড়ালে আবদারে ঠিকই বলে। তবে বানিয়ে বানিয়ে বলে কিনা কে জানে। আর তাই লোকের সব কথায় কান দিতে নেই। যদিও জামিলার মা নামের বুড়ি দাইমা হলফ করে বলে সকলকে, বলে যে সে নিজের চোখে দেখেছে সব, আর তাই কোনো দিনও আর ফিরে যায়নি ওই বাড়ির সীমানায়, এমনকি পাওনা বুঝে নিতেও না। আম্বিয়ার বর জসিম পেশায় তেলানি, ভাইয়ের সাথে বসে নিমকি ভাজে তেলে চিটচিটে নোংরা কড়াই ভরে, তারপর প্যাকেট ঠেসে বাজারে নিয়ে ফেরি করে বেড়ায়। 10 টাকা 1 প্যাকেট, সাথে নুন মরিচের ঝাল। জামিলার মা বলে সে নাকি নিজের চোখে দেখেছে পরিষ্কার। আতুর ঘর থেকে মৃত বাচ্চাটা বের করতেই নাকি আম্বিয়ার বর পুত্রের ছোট্ট দেহটা নিয়ে ছেড়ে দিয়েছে নিমকি ভরা গরম কড়াইতে। ফিনকি দিয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েছে সব। সাক্ষাৎ রক্তমাংসের দেহের স্পর্শ পেয়ে প্রচণ্ড ক্রোধে টকবক করে ফুটে উঠেছে গরম তেল। জামিলার মা বলে সে নাকি নিজের চোখে দেখেছে পরিষ্কার, একেবারে স্পষ্ট দেখেছে সব। অবশ্য জমিলার মায়ের কথা আজকাল আর কেউ বিশ্বাস করে না। বানিয়ে বানিয়ে কুচ্ছা গাওয়া এই বুড়ি দাইমার স্বভাব। সন্তান প্রসবের পর কোনো বাড়ি থেকে বকশিসের শাড়িখানা একটু কম দামি দিলেও বুড়ি কুচ্ছা রটায়। তবে হ্যাঁ, পরপর 4টে মৃত সন্তান প্রসবের পর আম্বিয়ার শাশুড়ি যে বড্ড বেশি খেপে গেছে তা অবশ্য সকলেই জানে। ওয়াক্তে অক্তে অমন গামলা ভরে ভাত গিললে পরে কি কেউ তাই সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে? পোয়াতি মাকে অমন গলা পর্যন্ত গিলতে দেখেছে কেউ কখনো? মেয়ে মানুষ তো না যেন রাক্ষসী। মেয়ে মানুষ এত ভাত খাবে কেন? মেয়ে মানুষ সারাক্ষণ এমন খাই খাই করবে কেন? মেয়েলোক খাবে কম, গতর খাটবে বেশি, তবেই না ঘরে রাখার মতো মেয়েলোক। আম্বিয়ার শাশুড়ি তাই দিন রাত এখন আম্বিয়াকে বলেন, দুগা কম খালো বউ, কম খা। প্যাডে ভরা ভাত ঠুইসা রাখলে বাচ্চা বড় হইব কোন হান দিয়া? তোর তো শুধু প্যাড ভরা ভাত আর ভাত, হেল্লাইকায় বাচ্চা বড় হয় না। এই যে আম্বিয়া 5মবারের মতো গর্ভবতী এখনও বলে শাশুড়ি, দিনরাত বলে। বিশাল বড় চোখা 1 পেট হয়েছে, 8ম মাস চলছে। লোকে বলে চোখা পেট হলে নাকি ছেলে হয়। এবারও আম্বিয়ার ছেলে হবে। অবশ্য হলে কি লাভ? ওই ছাতা কি তাই বাঁচে নাকি? কিছু মেয়ে মানুষ থাকেই এমন রাক্ষসী,
গন্ডায় গন্ডায় গিলতে পারে, শুধু বিয়োতে পারে না। পাড়ার লোক বলে। আম্বিয়ার শাশুড়ি তাই এবার আগে ভাগেই সতর্ক খুব। কাঞ্চনপুরের বড় হুজুরের কাছ থেকে তাবিজ এনেছেন, পানি পড়া এনেছেন। অষ্টগ্রামের কবিরাজ দিয়েছে চিনি পড়া আর 7 শিকড়ের আড়ক। পিশাচ ভর করেছে পোয়াতিমাকে, বলেছে কবিরাজ। আর পিশাচ ধরবে নাই বা কেন? রোজ রোজ ভর সন্ধ্যাবেলায় অমন লাল মরিচ পুড়িয়ে ভাতের গামলা নিয়ে বসলে পিশাচে তো ধরবেই। সন্ধেবেলা কি গরম ভাত গেলার সময়? শুধু তাই নয়, যতদিন এই কবিরাজি চিকিৎসা চলবে ততদিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, পেঁয়াজ, রসুন সব বন্ধ। ওসব নাকি আমিষ, আর আমিষ খেলে পরে পিশাচের আসর নাকি কোনোদিনও কম হবে না। আমিষ পিশাচের প্রিয়, আমিষ খাওয়া শরীর পিশাচ ছেড়ে যায় না কখনোই। ও বাবা, এ কি যেন তেন পিশাচ নাকি? এ হচ্ছে সাক্ষাৎ শাকিনী। অপঘাতে নির্যাতনে মরা সধবা মেয়ে মানুষ মৃত্যুর পরে গিয়ে শাকিনী হয়। আম্বিয়ার বরের প্রথম স্ত্রী বাড়ির পেছনের বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। নির্ঘাত সেই মুখ পুড়ি মরে গিয়ে শাকিনী হয়েছে। আর এখন জসিম আম্বিয়ার হাড় মাংস জ্বালিয়ে সংসার ভাঙার তাল করছে। আম্বিয়ার শাশুড়ি তাই এবার সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। যে করেই হোক জসিমের ছেলেটাকে এবার বাঁচাতেই হবে, বংশের বাতি বলে কথা। ফুপু শাশুড়ি অবশ্য নাইয়র এসে কয়েকবার বলেছিলেন, যদি মাইয়া হয় বউ ফালায় দিবা, যদি মাইয়া হয়। আম্বিয়ার শাশুড়ি জবাব দেননি, রাগে দাঁত কিরমির করেছেন শুধু। মেয়ে হবে মানে কি? এত বড় চোখা পেটে মেয়ে হয়? ছেলেই হবে, ছেলে। জসিমের বংশের বাতি, ছেলে না হয়ে যায়ই না, কবিরাজ বলেছে। আম্বিয়ার তাই সকল প্রকারের ভালো মন্দ খাওয়া বন্ধ, বহুদিন যাবৎ বন্ধ। খাবার বলতে 2 বেলা মোটা চালের ভাত, সাথে শাক, সিদ্ধ পেঁপে, সিদ্ধ আলু। আমের দিনে 1টা কি 2টো আম, আর রাতের খাবারে কেবলমাত্র কবিরাজি আড়ক। কবিরাজ বলেছে শুদ্ধ করতে হবে, শরীর শুদ্ধ করতে হবে, তবেই না মিলবে পিশাচ মুক্তি। রাতের বেলা এমনিতেও শাকিনীদের উৎপাত বাড়ে। সূর্য ডোবার পর পেট ঠেসে ভাত খেলে অনর্থ এবার কেউই আটকাতে পারবে না। সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য আপা এসে অবশ্য বোঝানোর চেষ্টা করেছিলেন অনেক কিছুই, যেমন ভালো ভালো খাবার না খেলে মায়ের পুষ্টি হবে না, মায়ের পুষ্টি না হলে বাচ্চার পুষ্টি হবে না, ইত্যাদি হাবিজাবি অনেক কিছু। আম্বিয়া শাশুড়ি ওসব কানে তোলেননি। জসিমের বউয়ের মাশাল্লাহ আজদাহা স্বাস্থ্য, নড়তে চড়তে 2 দিন লাগে। স্বাস্থ্য আপাকে তাই 2 কথা শুনিয়ে বলেছেন, এই ধুমসি বউয়ের গতরে পুষ্টির কোনো অভাব নাই কাফা, আনলে বাড়ির চান। স্বাস্থ্য আপা চলে গেছেন, আর ফিরে আসেননি। শাশুড়ির নজরদারি থেকে আম্বিয়ার মুক্তিও ঘটেনি। ওভাবেই দেখতে দেখতে মাসের পর মাস পেরিয়ে গেছে, 8টি মাস। আলতোভাবে নিজের স্ফীত পেটে হাত বোলায় আম্বিয়া। সে বুঝতে পারে যে বাচ্চাটা এখনও বেঁচে আছে পেটের ভেতরে, কিন্তু এও বুঝতে পারে যে এভাবে বেশি দিন বাঁচবে না। বাচ্চাটার নড়াচড়া এবার অন্যবারের মতো নয়। সে যে বেড়ে ওঠেনি পেটের ভেতর তা বোঝা যায়। যেটুকু নড়াচড়া করত সেটুকুও প্রতিদিন একটু একটু করে কমে যেতে শুরু করেছে। একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে আম্বিয়ার গর্ভে লালিত পরম আরাধ্য সন্তান। আর বেড়ে উঠবেই বা কী করে? খাওয়া দাওয়া কি কিছু জুটছে নাকি? সন্তান পেটে যে ভালো মন্দ দুটো খেতে হয় সে তো আম্বিয়ার মতো বোকাশোকা মেয়েও জানে। পাশের বাড়ি সুলতানা গর্ভবতী, মায়ের বাড়িতে নাইয়র এসেছে আজ 3 মাস। সারাক্ষণ খাবারের থালা হাতে পেছন পেছন ঘোরে মা। এটা খেতে হবে, সেটা খেতে হবে, একটু পরপর খেতে হবে। কিছুদিন পরপরই সদর হাসপাতালে নিয়ে যায় ডাক্তার দেখাবার জন্য। গ্রামের লোকে হাসে এসব আদিক্ষেতা দেখে। আম্বিয়ার শাশুড়ি মুখ বাঁকা করে বলে, উড়ে আমার ঢং রে, বাইসা আর কারো হয় নাই নাকি? সুলতানার মা অবশ্য ওগুলোর কিছুই পাত্তা দেয় না। প্রাইমারি স্কুলের মাস্টারনি ছিল, লোকের কথায় কান দেওয়া অভ্যাসে নেই। আর আম্বিয়া তো চিরকালের পোড়া কপালি। না আছে বাপ মা আর না আছে পরিবার। আদর করে পাতে 2টো সাদা ভাত বাড়ার মতো একটা মানুষও নেই। প্রথমবার যখন সন্তান পেটে এলো সেবার শাশুড়ি খবর পাঠিয়েছিল মামার বাড়িতে। মেয়ে লোকের প্রথম সন্তান নাকি বাপের বাড়িতে প্রসবের নিয়ম। ও বাড়ি থেকে সোজা সাপটা মানা করে দিয়েছে মামি। ঘাড়ের উপরে বাড়তি ঝামেলা বইতে পারবেন না। শাশুড়ি আর জোর করেননি, যেন জানতেন এমন কিছুই হবে। আম্বিয়া বরং মনে মনে কৃতজ্ঞ বোধ করে যে ব্যাপারটা নিয়ে শাশুড়ি 2টো বাড়তি কথা শোনাননি। চাইলেই তো শোনাতে পারত কত কিছুই। জসিমের প্রথম স্ত্রীর গল্প শুনেছে আম্বিয়া অন্য ভাবিদের কাছে। সন্তান হচ্ছিল না বিধায় দিনরাত কালমন্দ করত স্বামী শাশুড়ি, যা নয় তাই বলতো।
খেতে বসলে নাকি ভাতের থালা কেড়ে নিত জসিম। সারাদিন খাটুনি করিয়ে আবার অন্যের বাড়ি গোতর খাটতেও পাঠাতো। একদিন কি হলো, সকাল সকাল মেম্বার সাহেবের বাড়ি গিয়ে ঢেকিতে ধান বানল সারাদিন। মেম্বারের বউ থেকে এক থালা বাসি ভাত তরকারি চেয়ে খেয়ে রান্নাঘরের কোণে শুয়ে নাকি লম্বা ঘুম দিয়েছিল একটা। তারপরে হুট করে শেষ দুপুরে বাড়ি ফিরে সোজা গিয়ে ঝুলে পড়ল বাঁশঝাড়ে। গলায় ফাঁস দিয়েছিল সেই মেয়ে। পরনের শাড়ি খুলে উলঙ্গ হয়ে সেই শাড়ি দিয়েই ঝুলে পড়েছিল চুপচাপ। কেউ দেখেনি, কেউ টের পায়নি, কেউ বাঁচাবার চেষ্টাও করেনি। বিয়ের 2 বছরের সন্তান না হওয়ার যাতনায় প্রাণ দিতে হয়েছিল 17 বছরের মেয়েটাকে। আচ্ছা, এবারের সন্তানটাও যদি মৃতপ্রসব হয় তাহলে কি হবে? আম্বিয়াকেও কি প্রাণ দিতে হবে ওই মেয়েটার মতন? ভাবতে চায় না আম্বিয়া, কিছুতেই ভাবতে চায় না। তবে না চাইতেও কানে বাজে জসিমের দাঁত মুখ খিচিয়ে বলা কথাগুলো। সন্তান গর্ভে আসার কথা শুনেই মুখ ঝামটা মেরে সে বলেছিল, এইবারেও যদি মরা বাচ্চা বিয়াও মাগি, তোর ভোদার মধ্যে কেরোসিন ঢাইলা আগুন লাগাইয়া দিমু। বাচ্চা বেয়েতে পারস না খান কি? ওই ভোদা দিয়া তুই কি করবি? জসিমের কথা ভাবতে ভাবতে শিউরে ওঠে আম্বিয়া। কারণ সে জানে জসিম যা বলেছে তা সে করবে, করবেই করবে। জসিমের দ্বারা সব সম্ভব। প্রতিবার একটা করে বাচ্চা যায় আর জসিমের আসল চেহারা বের হয়ে আসে। মরা বাচ্চা মাটি দেবার আগেই ঘরে কপাট দেয় সে। সদ্য সন্তান প্রসব করা প্রসূতি মা যন্ত্রণায় কাতরায়, রক্তে ভেসে যায় সব কিছু। বারবার করে, বারবার করে, বারবার পুরুষঙ্গের সুখ মেটায়। তারপর ক্লান্ত হয়ে গেলে লাথি মারে ধামধাম, লাথি মারে এলোপাথারি। না, কেউ আসে না, কেউ ঠেকায় না। সকলে বুঝেও সব না বোঝার ভান করে। এ হচ্ছে শাস্তি, মরা সন্তান বিয়োবার শাস্তি। বরং প্রতিবার মৃত সন্তান প্রসবের পর শাশুড়িমা যখন 4-5 দিন করে না খেয়ে রাখেন, তখন অন্য জায়েরা এসে সান্ত্বনার বাড়ি শোনায়। তারা বলে, মেয়ে মানুষ মরলেই কি আর বাঁচলেই বা কি? এক বউয়ের গায়ে আগুন দিয়ে নতুন আরেকটা বউ আনতে পুরুষ মানুষের সময় লাগে 2 দিন। এর বেশি শোক করার সময় নেই। কারো বউ মরলে বরং লোকে একটার বেশি 2টো কথাও বলে না। কেউ জিজ্ঞেসও করে না যে কি করে মরল। গেরস্থ ঘরের গরু মরলে বরং লোকে আহাহু করে, আফসোস করে। বউ মরলে করে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আম্বিয়া। গরু তার বিনে পয়সায় মেলে না, টাকা গুণে দাম মিটিয়ে দিয়ে তবেই আনতে হয়। আর বউ তো আসার সময় উল্টো যৌতুক নিয়ে আসে সাথে। যত বেশি বউ আসবে ততই বেশি তো লাভ। অন্ধকার রাতে বারান্দায় বসে চুপচাপ চোখের পানি মোছে আম্বিয়া। পেটের মাঝে চরম ক্ষুধায় ব্যথা করছে খুব। তীব্র যন্ত্রণা হচ্ছে, গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। গর্ভের বাচ্চাটা বড় হয়েছে, এখন আর ওই সামান্য এক রত্তি খাওয়ায় শরীর চলে না। তার উপরে রাতের বেলায় ভাতের বদলে কি এক শেকড় সেদ্ধ করা আরক দিয়েছে কবিরাজ। শেকড় বাকড় সেদ্ধ করে রস বানিয়ে সেটাই খেতে হয় 1 গ্লাস। ব্যাস, আর কোনো খাবার জোটে না কপালে। কবিরাজের কড়া নির্দেশ, সূর্য ওঠার আগে পোয়াতিমা কোনো রকমের খানাদানা পাবে না। সে আরক পানের পর কি যে একটা উথাল পাথাল কষ্ট হয়, মনে হয় পেটের বাচ্চাটা বুঝি এখনই বের হয়ে আসবে। শাশুড়িকে বার কয়েক বলেছেও কথাটা আম্বিয়া, যদিও লাভ হয়নি কিছুই, বন্ধ হয়নি কবিরাজি আরকের অত্যাচার। তীব্র ক্ষুধায় অসহায়ের মতো কাঁদে আম্বিয়া, হাউমাউ করে কাঁদে। পেটের তীব্র ক্ষুধায় ছটফট লাগে। গর্ভের বাচ্চাটাও আরকের অত্যাচারে ছটফট করে। মরে যাবে আম্বিয়া, মরে যাবে, আম্বিয়া মরে যাবে। পেটের ছানাটাও মরে যাবে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে। এত ভয়ঙ্কর ক্ষুধা সহ্য করে কি বাঁচা যায়? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত পর্ব 2, লিখেছেন রুমানা বৈশাখী। আম্বিয়া জীবনে কখনো খাসির মাংস খায়নি। চোখে দেখেছে কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। চোখে দেখেছেও সেই ওই একবারই, চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়েতে। সে কি ধুমধাম আর আলোর রসনাই ছিল। গ্রামশুদ্ধ মানুষের জন্য গরু কেটে খানার ব্যবস্থা হয়েছিল। বিশাল উঁচু সাদা শামিয়ানা টাঙিয়ে খাওয়ার ব্যবস্থা, সুন্দর করে পাতানো সারি সারি টেবিল আর চেয়ার। বড় বড় ডেক থেকে ভেসে আসছিল পোলাও মাংসের সুঘ্রাণ। পুরুষ মানুষেরা টেবিল চেয়ারে বসে গপাগপ খেয়ে যাচ্ছিল ঝালঝাল গরুর মাংসের সালুন। নলির হাড় দিয়ে বুটের ডাল, বাটি ভরা শশা পেঁয়াজ কাঁচামরিচ ছিল, আর শেষ পাতে গুড়ের পায়েস। আহা, সেদিন মন প্রাণ ভরে দুটো খেয়েছিল 12 বছরের আম্বিয়া। টেবিল চেয়ারে মেয়ে মানুষের জায়গা হয়নি, ওসব পুরুষদের ব্যাপার। গ্রামের মহিলাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল চেয়ারম্যান সাহেবের উঠোনে।
গরিব মহিলারা শাড়ি বেঁধে মাটিতে বসে লজ্জা লজ্জা মুখে মনের আশ মিটিয়ে দুটো মাংস খাচ্ছিলেন। খানিক ইতস্তত করে বড় বড় নলায় পোলাও পুড়ছিলেন মুখে, সাথে এক কামড় পেঁয়াজ। খাবারের কোনো কমতি ছিল না, আপ্যায়নে কোনো ঘাটতি ছিল না। চেয়ারম্যান সাহেবের বউ ভালো মানুষ, নিজে হাতে একে তাকে বেড়ে বেড়ে দিচ্ছিলেন মাংস। আম্বিয়ার পাতেও দিয়েছিলেন এত বড় একখানা নলির হাড়। শুরুত করে টান দিতেই মুখে চলে যায় তেলতেলে মজ্জা। আহ, এই গভীর রাতে খালি পেটে সেই বেহিস্তি খাবারের কথা মনে করে আক্ষরিক অর্থেই জিভ দিয়ে পানি পড়তে থাকে আম্বিয়ার। লোকে বলে মায়ের পেটে খিদে থাকলে বাচ্চা নাকি খোঁচা হয়, আর আম্বিয়ার পেটে তো খিদেই খিদে। সেই কোন দুপুরবেলা পেটে পড়েছে 2 চামচ চাউ ভাত আর একটা আলু সেদ্ধ। বিকেলবেলায় মেজো যা চুরি করে 2 মুঠো মুড়ি আর গুড় দিয়ে গিয়েছিল, ব্যাস আর কিচ্ছু না। ওটুকু খেয়ে বুঝি 2 জন মানুষের চলে? আতুর ঘরের বারান্দায় শুয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে আম্বিয়া ভাবতে থাকে চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ের কথা, যেদিন সে প্রথমবারের মতো চোখে দেখেছিল খাসির মাংস। আহারে কি সেই ঘ্রাণ, গন্ধে একেবারে মৌ মৌ চারিপাশ। বিশাল বড় একটা ডালা ভর্তি ছিল ঘিয়ে জবজব করা পোলাও, তার ঠিক উপরে বসানো রান্না করা আস্ত খাসিটা। কত রকমের যে শাকসবজি লতাপাতা দিয়ে সাজানো। সেই খাসির পেটের ভেতরে আবার আস্ত মুরগি, সেই মুরগির পেটের ভেতরে আবার আস্ত ডিম, যাকে বলে একেবারে বাহারি কারবার। নতুন জামাইয়ের জন্য সাজানো হয়েছিল সেই ডালা। জামাই তার বন্ধু আর দুলাভাইদের নিয়ে খাবে, সদর থেকে আনা ক্যামেরাম্যান ভিডিও করবে। আম্বিয়া আড়াল থেকে দেখেছিল খাওয়ার পুরো প্রক্রিয়াটা, কিভাবে কি করে, কিভাবে খায়। নতুন জামাই খেয়েছিল অল্পই, বাকিটা খেয়ে শেষ করলো জামাইয়ের দলবল। তারপরেও যেটুকু পড়েছিল সেই উচ্ছিষ্ট হইচই করে খেয়ে নিল গ্রামের গরিব ছেলেপুলের দল। মনে মনে খুব করে চাইলেও আম্বিয়া ভাগে পায়নি তার কিছুই, কিন্তু বাকি জীবন সেই আস্ত খাসির খাবারটার কথা আর ভুলতে পারেনি। আতুর ঘরের বারান্দায় শুয়ে ভরা জ্যোৎস্নার পূর্ণ চাঁদটাকে আম্বিয়ার ঠিক ওই আস্ত খাসিটার মতো লাগে, রসালো আর মাংসল। মনে হয় বাগে পেলে গোটা একটা খাসি নিজেই খেয়ে শেষ করতে পারবে, মন ভরে আর পেট ভরে খাবে। বেশি করে মশলা দেয়া নরম তুলতুলে খাসির মাংস। আহা, না জানি কি স্বাদ সেই খাবারের, না জানি কি স্বাদ। সন্তান প্রসবের এখনও দেরি আছে, কিন্তু শাশুড়ি মা আরও কিছুদিন আগেই আম্বিয়াকে পাঠিয়ে দিয়েছেন আতুর ঘরে। কেন পাঠিয়েছেন তা অবশ্য আম্বিয়া বোঝে, তবুও উচ্চবাচ্য করে না, করে লাভও নেই। সব বুঝেও আম্বিয়া তাই চুপচাপ থাকে। শুধু আম্বিয়া কেন, সকলেই বোঝে। মাসখানেক হয় বাড়িতে এসেছে শাশুড়ির ভাইজি রুকসানা। পরপর 3টি বিয়ে হয়েছিল, 3 স্বামীর ঘরেই তালাক হয়ে গেছে। দাসা শরীরে যৌবন উপচে পড়া রূপসী মেয়েটা একেবারে বন্ধা, সন্তান হয় না তার, কোনোদিন হবেও না। সদরের ডাক্তার বলে দিয়েছে বাচ্চা ধরার থলিই নেই রুকসানার পেটে। রুকসানার তাই সংসার টেকে না, এখন আর বিয়েও হয় না, সম্বন্ধ আসে না। বাপ জীবিত আছে তাই কোনো সমস্যাও নাই, ভাইয়েরা সব মাথায় করে রেখেছে। আম্বিয়ার বর জসিমের সাথে খুব ভাব রুকসানার। মামাতো বোনের সাথে জসিমের খুব ঢলাঢলি মাখামাখি সম্পর্ক। সকলের সামনেই দুজনের সারাক্ষণ গুসগুস ফুসফুস, হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়া, আরও কত কি। বাড়ির সকলে দেখে, দেখেও না দেখার ভান করে। বাড়ির সকলেই বোঝে, বুঝেও না বোঝার ভান করে। রাত গভীর হলে দুজনেই যে সন্তর্পণে উঠে পিছনের পুকুর চালায়, বাঁশঝাড়ে যায় চুপি চুপি, সেও সকলেই জানে। কিন্তু শাশুড়ি মায়ের ভাই বা ভাইঝি নিয়ে একটা শব্দ করার সাহস কারো নেই। আম্বিয়া একবার বলেছিল রাত বিরাতে ঘুম ভেঙে গেলে স্বামী থাকে না পাশে, ভয় লাগে খুব, কেবল এটুকুই বলেছিল। পরের দিনই বিছানা বালিশ পাঠিয়ে দেওয়া হয়েছে আতুর ঘরে। শেষে 3 মাস স্বামীর সাথে থাকলে নাকি বাচ্চার ক্ষতি হবে। ভালোই হয়েছে, ওই লোকের সাথে শুতে হয় না, মনে মনে ভাবে আম্বিয়া। আর ভালোই হয়েছে যে জসিমের মামাতো বোন থাকতে এসেছে, অন্তত ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত গর্ভবতী শরীরটা নিয়ে ওই লোকের যৌবনের ক্ষুধা মেটাতে হয় না। অন্তত সারাদিন খাটুনি করার পরে রাতের বেলাটা একটু ঘুমিয়ে নেওয়ার সুযোগ হয়। সত্যি বলতে কি, বহু বছর পর যেন স্বস্তি পেয়েছে আম্বিয়া, শরীরটা একটু বিশ্রাম পেয়েছে। এতকাল তো রাতগুলো কেটেছে স্রেফ জসিমের বিনে পয়সার মাগি হয়ে। কিন্তু ক্ষুধা, হায় রে, এই ক্ষুধাই যে পিছু ছাড়ে না। পেটের ভেতরে এক প্রতি ছানাটা একটু খাবারের জন্য ছটর ফটর করে। তীব্র ক্ষুধায় পাকস্থলী জ্বালা করে খুব, প্রতিদিনই করে, গত 4-5টা বছর যাবৎ করেই চলেছে। ক্রমাগত সন্তান বহন করতে করতে আম্বিয়া সেই ডাসা শরীরটা এখন হাড় জিরজিরে কঙ্কালের মতো।
ক্ষুধা, চরম একটা ক্ষুধা শুধু দেহের ভেতরে সারাক্ষণ ঘুরপাক খায়। ক্ষুধা ব্যতীত অন্য কোনো অনুভূতি আম্বিয়ার মাঝে আর কাজ করে না। ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা। আহারে, গরম গরম এক থালা ভাত, ধোয়া ওঠা গরম আগুনের মতো, পাতের কোণে একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ মাখা সর্ষের তেল দিয়ে, 1 কি 2 হাতা ঘন করে রাধা সোনা মুখের ডাল, একটু আলু, আর 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 খাসির মাংস, বড় বড় খাস্তা খাস্তা টুকরা মাংস, তেল আর চর্বিতে ভরপুর, বেশি করে ঝাল মশলা দিয়ে লাল লাল করে রান্না করা। থালা ভরা গরম ভাত লাল হয়ে যাবে সেই খাসির মাংসের ঝোলে। মুখে দিলে মাংস গলে যাবে কালো গভীর দুধের স্বরের মতো। আহ আহ আহ, এইটাই বুঝি বেহেশতিখানা। এমন একনলা ভাত খাবার সুখের জন্য আম্বিয়া বুঝি এখন মানুষও খুন করতে পারে। মনের আশ মিটিয়ে গরম ভাত খাবে কেবল মাংসের তরকারি দিয়ে। তারপর যা হয় হোক। খাসির মাংসের ঝাল ঝাল সালুন দিয়ে কয়েক থালা ভাত খাওয়ার পর মরে গেলেও বুঝি সুখ। পেটের ছানাটা ভরপেট খাবে, পেটের ছানাটা খাবার চায়, খাবার চায়। ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে এগোয় আম্বিয়া। যেভাবেই হোক আজ তাকে মাংসের সালুন দিয়ে ভাত খেতেই হবে। খেতে হবে মানে খেতেই হবে। আম্বিয়া এগোয় পায়ে পায়ে। আম্বিয়া আগে পিছে কিছুই আর ভাবে না এখন। আকাশে তখন জলজল করে আশ্বিনী পূর্ণিমার ভরা যৌবনবতী চাঁদ। উথাল পাথাল জ্যোৎস্নায় ভাসিয়ে নিয়ে যায় গোটা জগৎ সংসার। তীব্র জ্যোৎস্নার আলোয় সবকিছু ফকফকে দেখায় দিনের আলোর মতো। আর পুকুর চালার ঘুটঘুটে অন্ধকারে বাঁশঝাড় থেকে ভেসে আসে রুকসানার যৌনতায়িত শীতকার। আম্বিয়াকে ওসব ভাবায় না, একটুও না। জসিম রুকসানার জনিতে খুঁজে বেড়ায় লিঙ্গের সুখ, আর আম্বিয়া খুঁজে বেড়ায় খাদ্য। ভাত, ভাত, এক থালা গরম ভাত, আর সাথে ঝাল ঝাল গোস্তের সালুন। কারণ পেটের ছানাটা খানা চায়, পেটের ছানাটা বাঁচতে চায়। আম্বিয়ার পেটে খাবার চায়, আম্বিয়াও বাঁচতে চায়। আকাশে পূর্ণ তেজে জলজল করে আশ্বিনী পূর্ণিমার রূপালী চাঁদ। আম্বিয়া জানে না যে আরেকটু বাদেই গ্রহণ লাগবে এই চাঁদে, আশ্বিন মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আম্বিয়া জানে না যে আজকে সেই রাত, যেই রাতে জেগে ওঠে ক্ষুধার্ত আদিম সাপদেরা, জেগে ওঠে অন্ধকার জগতের আদিম প্রেতেরা, জেগে ওঠে উদরে অন্তহীন ক্ষুধা নিয়ে। আম্বিয়া জানে না যে ঠিক এমন একটা প্রেত তার ভেতরেও বাস করে, আর সময় সময় জেগে ওঠে নিজের উদর পূর্তি করতে, জেগে ওঠে চন্দ্রগ্রহণের এমন রহস্যময় রাতগুলোতে। আজকে সেই রাত, আজকে সেই রাত, আশ্বিনী পূর্ণিমার মাঝে ভরা চন্দ্রগ্রহণের রাত, আম্বিয়ার অস্তিত্বের গহ্বরে লুকিয়ে থাকা প্রেতের জাগ্রত হবার রাত। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত পর্ব 2। লিখেছেন রুমানা বৈশাখী। আকাশে ভরা পূর্ণিমার যৌবনবতী চাঁদটা দেখে বুকের মাঝে কেমন যেন ধরাস ধরাস করে মহাতো কবিরাজের। যেন তেন পূর্ণিমা নয় আজ, আশ্বিনী পূর্ণিমা। যারা কবিরাজি আর টুকটাক করে তারা সকলেই খুব ভালো করে জানে আশ্বিনী পূর্ণিমার মাহাত্ম্য। বড় বড় পিশাচ সাধকেরা এই আশ্বিনী পূর্ণিমার রাতেই সিদ্ধি লাভ করে, আবার সামাল দিতে না পেরেই প্রাণও হারায় ওই পৈশাচিক শক্তির হাতে। মহাতোর মতো ছোটোখাটো কবিরাজদের তাই আশ্বিনী পূর্ণিমার রাতে টুকটাক করা বারণ। এমন রাতে সকল অন্ধকার প্রাণীরা নিজেদের পূর্ণ শক্তি ফিরে পায়। না দমন করা যায় তাদের, আর না নিয়ন্ত্রণ। শক্তির পরীক্ষা দেখাতে গেলে এই রাতে প্রাণ দিতে হবে নিশ্চিত। যুগে যুগে কালে কালে বহু সিদ্ধিলাভ করা সাধকেরা প্রাণ দিয়েছেন এমন রাতে, প্রাণ দিয়েছেন অন্ধকার শক্তির হাতে। এমন রাতগুলোতে দেহবন্ধনই কাজ করে না, টুকটাক আর তন্ত্রমন্ত্র সবই মুখ থুবড়ে পড়ে। যতক্ষণ না পর্যন্ত ভোরের প্রথম আলোটা ফোটে ততক্ষণ পর্যন্ত আকাশ বাতাস প্রকম্পিত হয় তাদের ফিসফিসানিতে। তাদের ভয়াল অস্তিত্ব ঘুরপাক খায় পার্থিব জগতের চৌহদ্দিতে। অন্য ভুবনের বাসিন্দা তারা, ব্যাখ্যাতীত এক অন্ধকার সাম্রাজ্যের রহস্যময় অপার্থিব প্রাণী। মাটির পৃথিবীর মানুষেরা তাদেরকে প্রেত বলে জানে। কিন্তু কিন্তু ওই মেয়েটা তাহলে কে? ওই মেয়েটা তাহলে কি? কালে কালে চুল পেকে এখন ধবধবে সাদা মহাতো কবিরাজের, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো কিছুর সাথে তার পরিচয় হয়নি সেদিন যা হয়েছিল। এমন কোনো কিছুর সাথে যে মুখোমুখি সাক্ষাৎ হবে কোনো দিন, তা বুঝি নিজে চরম দুঃস্বপ্নও কখনো চিন্তা করেননি। জগতের কোনো কবিরাজি করে না, মনে প্রাণে চায় না এমন কোনো প্রাণীর সাথে তার সাক্ষাৎ ঘটুক। স্বয়ং মৃত্যুর দূত এই প্রাণীরা, অন্ধকারের অপরাজিত শক্তি।
এদের নিয়ন্ত্রণের ক্ষমতা অন্তত জীবিত কোনো কবিরাজের নেই। মাহাতো কবিরাজের গুরুদেব দীক্ষা প্রদানের শেষের দিন বলেছিলেন এই প্রাণীদের কথা। প্রাণী কিংবা শক্তি, শক্তি কিংবা সর্বনাশ, সাক্ষাৎ যেন নরকের পিশাচ। গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালার স্তব্ধে হাত বোলাতে বোলাতে গম্ভীর কণ্ঠে বলেছিলেন গুরুদেব, আর বলতে বলতে নিজের চতুর্দিকে সুরক্ষা বন্ধনী আঁকছিলেন বারবার। আঁকছিলেন সদ্য পোড়ানো মৃতের দেহভস্য দিয়ে। আজকাল আর শ্মশানঘাটে পিশাচ সাধনার সুযোগ নেই, কিন্তু সেকালে পিশাচ সাধকরা দিনরাত পড়ে থাকতেন ওই শ্মশানঘাটেই। সেই ৬০-৬৫ বছর আগের কথা। তবু আজও মাহাতো কবিরাজের মনে আছে পরিষ্কার। মনে আছে গুরুদেব ঠিক কী বলেছিলেন। জীবনে প্রথমবারের মতন গুরুদেবের কণ্ঠে ভয় ছিল, আতঙ্ক ছিল। মাহাতো কবিরাজের মনে আছে পরিষ্কার সেই কাঁপা কাঁপা কণ্ঠ। আশ্বিনী দেও বলে তেনাদের, আশ্বিনী দেও। আশ্বিনের ভরা পূর্ণিমার রাত্রে যখন চন্দ্রে লাগে গ্রহণ, তখন জাগ্রত হন তেনারা। তখন জাগ্রত হয় তেনাদের অন্তহীন ক্ষুধা। তেনারা না মানুষ, না পিশাচ, না ছায়া, না কায়া। মানুষের মতন কায়ার মধ্যে তেনারা প্রাচীন কোনো প্রাণী, সেই ভয়াল প্রাণী, সহস্র সহস্র বছর পূর্বে যাহারা পৃথিবীর বুকে বিচরণ করিত, তাহারা আজও বারংবার ফিরিয়া আসে, বারংবার ফিরে আসে মনুষ্য কায়া ধারণ করিয়া। তাহাদের গর্ভে বারংবার পুত্র সন্তানের মৃত্যু ঘটে, যতক্ষণ পর্যন্ত না কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তাহাদের উদরে ঘুরপাক খায় অন্তহীন ক্ষুধা। তাহাদের রক্তে থাকে মাংসের নেশা। তাহাদের গর্ভে জন্ম নেয় পদ্ম ফুলের ন্যায় সুন্দর কন্যা শিশুরা। কেউ তাহাদিগকে চিনিয়া দিতে পারে না, কিন্তু কবিরাজ মাত্রই তাহাদের চিনিয়া লয়। তাহাদিগের সাথে সাক্ষাতের পর কোনো মন্ত্রতন্ত্র সাধনা, কোনো কবিরাজি বিদ্যা তোমার আর কাজে আসিবে না। সকল ক্ষমতাই বিলুপ্ত হইবে, বিলুপ্ত হইবে চিরকালের জন্য, এবং বৎসর ঘুরিবার পূর্বেই তোমার মৃত্যু করা নাড়িবে দরজায়। তেনাদের সাথে যেদিন সাক্ষাৎ হইবে, জানিয়া লইবা উক্ত বৎসরেই তোমার জীবনের অন্তিম বৎসর। পরবর্তী আষাঢ়েই পূর্ণিমার পূর্বেই তোমার মৃত্যু হইবে, হইবেই। নিয়তির বিধান, উহা কেহ খণ্ডাইতে পারিবে না। গুরুদেবের কথাগুলো মনে করে হাউমাউ করে কাঁদেন মাহাতো কবিরাজ। সেই অপয়া দিনটার কথা স্মরণ করে কাঁদেন, যেদিন এই কবিরাজির বাড়ির উঠোনে পা রেখেছিল এক গর্ভবতী নারী। কাঁঠাল গাছে ঝিমুতে থাকা ডার কাকের দল চিৎকার করে উড়ে পালিয়েছিল সেই সাথে সাথেই। দপ করে নিভে গিয়েছিল উনুনে জ্বলানো আগুন। ঠিক সেই মুহূর্তেই বুঝেছিলেন মাহাতো কবিরাজ, সেই ভর দুপুর বেলাতেই বুঝেছিলেন যে এই কবিরাজি বাড়ির চৌহদ্দিতে এমন কোনো শক্তি প্রবেশ করেছে যাকে মোকাবেলার ক্ষমতা তার নেই। সেই ভয়াল শক্তি এবারের উঠোনে পা রেখেছে, আর সাথে সাথে বিলুপ্ত হয়েছে সকল সুরক্ষা বন্ধনী। এত মাস পরেও মেয়েটার মুখখানা তার মনে পড়ে পরিষ্কার। পঞ্চমবারের মতো গর্ভবতী ছিল সেই মেয়ে। শাশুড়ি নিয়ে এসেছিলেন টুকটাক কবিরাজি চিকিৎসা করাতে, যেন এবারে মরা সন্তানের জন্ম না হয়, যেন এবার একটা সুস্থ সন্তান আসে ঘরে। পরপর 4টি মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছে এই মেয়েটি। শাশুড়ি চান এবার যেন অন্তত পেটের ছেলেটা বাঁচে। তার পুত্রের বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই এখনো। ঘোমটার আড়াল থেকে বড় বড় সরল চোখ দুটো মেলে তাকিয়েছিল সেই মেয়ে। ঠোঁটজোড়া কাঁপছিল অল্প অল্প। সেই চোখে ছলছল করছিল পৃথিবীর সমস্ত অশ্রু, ছলছল করছিল জগতের সমস্ত বিষাদ। অথচ মাহাতো কবিরাজ সেই চোখে কেবলই দেখতে পেয়েছিলেন ক্ষুধা। এক জনমের ক্ষুধা, বহু জনমের ক্ষুধা, জনম জনমের ক্ষুধা। এমন এক ক্ষুধা যা নিবারণ হয় কেবল আর কেবলমাত্র মাংসে, মানুষের মাংসে। এমন এক ক্ষুধা যা জাগ্রত হয় কেবল আশ্বিনের ভরা পূর্ণিমার রাতে, ভরা পূর্ণিমায় চন্দ্রগ্রহণের রাতে। এমন এক ভয়াল ক্ষুধা যা শান্ত হয় কোনো মানব সন্তানের প্রাণ নেওয়ার পর। কিভাবে জন্ম হয় এই আশ্বিনী দেওদের জানেন না মাহাতো কবিরাজ। তার স্বল্প বুদ্ধিতে এত জটিল প্রশ্নের উত্তর কুলোয় না। গুরুদেব বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন। গুরুদেব আরও বলেছিলেন, এই নারীদেরকে কখনো জাগ্রত করতে নেই। এদের দিতে হয় না কখনো মাংসের স্বাদ। রক্তের ঘ্রাণ একবার এদের অস্তিত্বে প্রবেশ করলে কোনো ক্রমেই ঠেকিয়ে রাখার পথ নেই তাদের। অনর্থ তখন অনিবার্য। গুরুদেব যা যা বলেছিলেন মাহাতো কবিরাজ করেছিলেন ঠিক তাই। আমিষ বর্জিত শাকাহারী আহার নির্ধারণ করে দিয়েছিলেন সেই গর্ভবতী নারীর জন্য।
পরিমাণে এত সামান্য যেন গর্ভের সন্তান জন্মের পূর্বেই প্রাণ হারায়। কবিরাজি আরকের বদলে হাতে ধরিয়ে দিয়েছিলেন গর্ভপাতের ওষুধ। এই নারীর সন্তান ভূমিষ্ঠ হলে ঘোর অন্ধকার নেমে আসবে জগতের বুকে, এমন এক অন্ধকার যাকে প্রতিহত করার ক্ষমতা স্বয়ং প্রকৃতিরও নেই। গর্ভপাত কি ঘটেছে জানে না মহাতো কবিরাজ, আর কখনো ও বাড়ি থেকে কোনো যোগাযোগ করা হয়নি। কিন্তু যদি গর্ভপাত না ঘটে থাকে তাহলে আজকেই সে ভয়াল রাত, সেই রাত যে রাতে মানুষের ক্ষুধায় জাগ্রত হয়ে ওঠে আশ্বিনী দেবের অস্তিত্ব। যদি আম্বিয়া নামের সেই নারীর গর্ভপাত না ঘটে থাকে তবে আজকে কারো না কারো জীবনের শেষ রাত। নিজের জীবনের বিনিময়ে আজ কাউকে না কাউকে উদরপূর্তি করতে হবে ভয়ানক এক দেওর। কারণ আজ আশ্বিন মাসের এমন এক ভরা পূর্ণিমার রাত যে রাতে গ্রহণ লাগবে চাঁদে। হ্যাঁ, আর কিছুক্ষণের মাঝে জগৎ সংসার অন্ধকার করে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর সেই রহস্যময় অন্ধকার সময়ে একটু একটু করে জাগ্রত হয়ে উঠবে চরম ক্ষুধার্ত এক প্রাণী। আশ্বিনী দেও বলে তাদেরকে, আশ্বিনী দেও। আর এই প্রেত হতে পারে কেবল নারীরা। সহস্র সহস্র বৎসর যাবৎ অন্ধকারের বুকে টিকে থাকা প্রাচীন এক ভয়াল প্রেত তারা, যাদের ক্ষুধা নিবারণ হয় কেবল আর কেবলমাত্র পুরুষের তাজা রক্তমাংসে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত পর্ব 2, লিখেছেন রুমানা বৈশাখী। চাঁদে যখন গ্রহণ লাগতে শুরু করে ঠিক তখনই বাঁশঝাড়ের গহীন অন্ধকারে মেয়েটাকে দেখতে পায় আম্বিয়া। ধবধবে ফর্সা ভরা যৌবনবতী এক কন্যা, রুকসানা নাম তার, রুকসানা। আম্বিয়ার মামাতো ননদ রুকসানা, জসিমের আপন মামাতো বোন। যৌনক্রিয়ার তালে তালে হাঁপাচ্ছে মেয়েটা, শ্বাসের ভারী শব্দ পাওয়া যাচ্ছে এত দূর থেকেও। ক্ষীণ এক টুকরা আলো চকচক করছে তার ঘামে ভেজা ফর্সা পিঠে, উন্মুক্ত উরুতে। পরনের শাড়িটা তুলে জসিমের উপর উঠে বসেছে সে। বুকের আঁচল অবহেলায় লুটোপুটি খাচ্ছে মাটিতে। তার স্তনজোড়া জসিমের 2 হাতে দলিত হচ্ছে। জনিতে জসিমের পুরুষাঙ্গের সুখ, দুজনের তীব্র শরীরী সুখের ছিৎকারে চাপা পড়ে যাচ্ছে দূরে বিলের পার হতে ভেসে আসা খাটাসের গগনবিদারী ডাক। কিন্তু আম্বিয়া ওসব দেখে না। না, ঈর্ষা হয় না আম্বিয়ার, একটুও না। আম্বিয়া শুধু দেখে ভরা যৌবনবতী মেয়েটার টসটসে শরীরটাকে, দেখে তার কোমরের চর্বিযুক্ত ভাঁজ আর পুরো রানের মাংসকে, দেখে অতিকায় বক্ষযুগলকে, নিতম্বের থলথলে 2 মাংসপিণ্ডকে। দেখে আর ভাবে, দেখে আর কল্পনা করে। আম্বিয়ার চোখের সামনে ভেসে বেড়াতে থাকে বাটি বাটি খাসির মাংসের টকটকে লাল ঝোল, রক্তের মতো লাল, রক্তের মতো গরম, রক্ত রক্ত রক্ত। আহ, গরম রক্তের মাঝে একাকার খাবলা খাবলা তাজা মাংস। নিজের 8 মাসের স্ফীত উদরে পরম মমতায় হাত বোলায় আম্বিয়া। পেটের ছানাটাকে বুঝি সান্ত্বনা যোগায়। এই তো আর কিছুক্ষণ, আর কিছুক্ষণের অপেক্ষা কেবল। তারপরেই সব ঠিক হয়ে যাবে। তারপরেই সামনে থাকবে তরতাজা খাদ্য। মা আর ছানা দুইজনেই পেট পুড়ে খাবে, খুব পেট পুড়ে খাবে, মন ভরে খাবে। জীবনে প্রথমবার সমস্ত ক্ষুধা মিটিয়ে খাবে। একসাথে খাবে মা আর ছানা। আর তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। এবার আর আম্বিয়ার পেটের ছানাটা অপুষ্টিতে ধুকে ধুকে মরবে না। এবার আর আম্বিয়ার নারী ছেঁড়া ধন শক্তির অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না। এবার আম্বিয়ার ছানাটা বাঁচবে, পেট পুড়ে খেয়ে বাঁচবে। বাঁশঝাড়ের অন্ধকারে নিজেকে আড়াল করে হিংস্র সাপদের মতো 2 সঙ্গমরত নরনারীর উপরে দৃষ্টি রাখে আম্বিয়া। এই সুখ ক্ষণিকের, এই সুখ সাময়িক, এই তো ফুরলো বলে। প্রতিক্রিয়া শেষ হতেই রুকসানা নিঃশব্দে চলে যাবে পুকুরচালা ল্যাট্রিনের দিকে। ঠিক তখন অন্ধকারে টেনে নিতে হবে কাঙ্ক্ষিত শিকার। আচ্ছা, পুকুরচালার ওই পাড়েই তো বড় ভাসুর আর জসিমের তেলেভাজা করার ঘর। বাড়ি থেকে দূরে গোয়ালঘরের পাশে সেখানে আছে বড় উনুন ভরা নিমকি ভাজার তেল বিরাট কড়াই ভর্তি। এই কড়াইতেই তো ছানাটির লাশ ভাজা করেছিল জসিম, তাই না? হ্যাঁ, সত্যি সত্যি ভাজা করেছিল। যতই বাড়ির লোকে চেপে যাক, জানে আম্বিয়া, মায়ের মন সব জানে। আচ্ছা, তেলে ভাজার ঘরে কি ভাতের পাতিল নাই? 2টো ভাত কি বসিয়ে দেওয়া যাবে না? গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে
ঝাল ঝাল মাংসের তরকারি, পুকুর চালার লেবু গাছটা থেকে একটা লেবু। আহা আহা! চাঁদে গ্রহণ বাড়ে, আম্বিয়ার পেটের ক্ষুধাটাও জন্ম নিয়ে ওঠে। ঘুটঘুটে আধার নামে ধরনীর বুকে। যৌন সুখ ভোগের শেষে ভারী শরীরটা দুলিয়ে হেঁটে যেতে থাকে রুকসানা। আশ্বিনী পূর্ণিমার রাত আজকে। আশ্বিনী পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাত, পৃথিবীর প্রাচীনতম প্রেত্যের জেগে ওঠার রাত। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক জেএমএটি ভাত বেশি খেত পর্ব 2, লিখেছেন রুমানা বৈশাখী। পরিশিষ্ট। সেদিন ভোরে আকাশ বাতাস প্রকম্পিত হয় জসিমের মায়ের বুক ফাটা আর্তনাদে, আহাজারিতে। সন্তানকে তিনিই প্রথম দেখেছেন, খুঁজে পেয়েছেন। এক সমুদ্র রক্তের মাঝে মাখামাখি হয়ে পড়েছিল নারী ছেঁড়া ধন তার, কলিজার টুকরা ছোট পুত্র তার। মুমূর্ষ দেহে জান বাকি ছিল তখনও, এখন আর নেই। এখন নিথর তার পুত্রের দেহখানা। বুঝি মায়ের সাথে শেষ দেখাটুকুর জন্যই রুহ টিকেছিল শরীরে। গগন বিদারী আর্তনাদ করে চিৎকার দিয়ে কাঁদেন আম্বিয়া শাশুড়ি। সেই চিৎকারে সূর্য ওঠার আগেই চরগ্রামের মানুষজন জড়ো হয়ে যায় পুকুর চালায়, জড়ো হয়ে যায় জসিমের তেলে ভাজা করার ঘরে। ভয়ে আতঙ্কে ফুপিয়ে কাঁদেন বয়স্ক পুরুষেরা। বহু নারী ক্ষণে ক্ষণে সংজ্ঞা হারান। থানা থেকে আসা পুলিশ কনস্টেবল বমি করে ভাসায় চারদিক। এমন না কেউ দেখেছে আগে কখনো, আর না শুনেছে। জ্যান্ত অবস্থায় ছেলেটাকে কেটেকুটে খেয়েছে কোন রাক্ষস। আস্তে আস্তে কেটেকুটে আয়েশ করে খেয়েছে। উনুনের পাশেই পড়ে আছে বিশাল ভাতের পাতিল। মাছি ভনভন করে উঠছে রক্তমাখা ভাতে। অ্যালুমিনিয়ামের গামলায় এখনও পড়ে আছে উচ্ছিষ্ট রক্তমাখা ভাত, লেবু, কাঁচামরিচ, লবণ আর মাংস, জসিমের গায়ের মাংস। কোনো মানুষ কি তাই এসব করতে পারে? তাই কি সম্ভব কোনো মানুষের পক্ষে করা? না না না, অসম্ভব, অসম্ভব। এ কাজ অতি অবশ্যই কোনো ভূত পেতের। নির্ঘাত জসিমের সেই মরা বউয়ের কাজ, যে বউকে গলা টিপে হত্যা করে বাঁশঝাড়ে ঝুলিয়ে দিয়েছিল জসিম। নির্ঘাত অপঘাতে মরা সেই বউটার কাজ, বলে পাড়ার লোকে। মরার পরে শাকিনী হয়েছে মুখ পুরি, আর এখন এসেছে প্রতিশোধ নিতে। কত কথাই তো বলে লোকে, কথা বলা লোকের স্বভাব। লোকে বলে জসিমকে যখন খুঁজে পাওয়া যায় তখন রুহ ছিল দেহে, জ্যান্ত ছিল সে। চোখ দুটো ছিল বিস্ফোরিত, এই বুঝি ঠিকরে বেরিয়ে আসবে। চোখের কোল বেয়ে অঝরে গড়াচ্ছিল জল। তীব্র আতঙ্কে জবান বন্ধ হয়ে গেছিল তার। চোখ মুখ ছিল কাগজের মতো সাদা। আর শরীর, হায় হায় হায়, সে কি তাই কোনো মানুষের শরীর আছে আর? বলতে বলতে বহুকাল পর্যন্ত ছাতি পিটিয়ে কান্না করেছিলেন পাড়ার মহিলারা। বয়স্করাও চোখের পানি মুছেছিলেন। এত বড় জোয়ান মরদের শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে রাক্ষসী। কেটে নেয়নি, ছিঁড়ে নেয়নি, তাতে কামড়ে খুবলে নিয়েছে দলা দলা মাংস। বুক থেকে, পেট থেকে, উড়ু থেকে খুবলে খেয়েছে ঠোঁট জোড়াও, খুবলে খেয়েছে এক চোখ। ভাতের সাথে মেখে মেখে আয়েশ করে খেয়েছে। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ ডলে আরাম করে খেয়েছে। জসিমকে ঠিক সেভাবে খেয়েছে কোনো রাক্ষসী, যেন এক বাটি মাংসের ঝোল, যেন বহু জনমের ক্ষুধা মিটিয়ে খেয়েছে। ভিড়ের মাঝেই কে যেন খোঁজ করে জসিমের পোয়াতি বউটাকে। আহারে বেচারি, যখন তখন সন্তান আসবে ঘরে। কিভাবে সইবে এই সংবাদটা সে? কিভাবে দেখবে এই ভয়ঙ্কর দৃশ্য? পোয়াতি মায়ের তো এসব দৃশ্য দেখতে নেই। লোকে যখন খোঁজ করছিল জসিমের সদ্য বিধবা স্ত্রীর, তখন গোয়াল ঘরের খড়ের গাদায় নিজেকে লুকিয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপছিল একটি মেয়ে। সব দেখেছে সে, সব। অথচ চলছে না জবান, চলছে না পা। চিৎকার করে দুনিয়াকে বলতে চায় সে সব কথা, অথচ একটা শব্দ বেরোচ্ছে না কণ্ঠ চিরে। রুকসানা তার নাম, জসিমের মামাতো বোন রুকসানা। ভয়াল একটা রাতের পরে যে বোবা হয়ে গেছে চিরতরে। আর আম্বিয়া? পাড়ার লোকে আতুর ঘরে গেলে দেখতে পেত যে সদ্য প্রসূত সন্তান বুকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে নতুন মা। ফুটফুটে চাঁদের মতো এক মেয়ে জন্মেছে আম্বিয়ার গর্ভে, সুস্থ সবল, জ্যান্ত। চোখে মুখে পরিতৃপ্তি নিয়ে আরামে নিদ্রা যাচ্ছে মা মেয়ে। তাদের চোখ মুখে জগতের সকল সুখ। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।
বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।